যতদিন পর্যন্ত আমরা এই ধরনের জঘন্যতম ফৌজদারি অপরাধ নিয়ে রাজনৈতিক কর্মসূচি এবং পাল্টা কর্মসূচি জারি রাখবো, যতদিন পর্যন্ত আমরা এই ঘটনাগুলোকে পলিটিক্যাল কালার দেওয়ার চেষ্টা করতে থাকবো এবং পলিটিক্যালি বিচার করার একটা সিদ্ধান্ত থাকবো, ততদিন পর্যন্ত আমার মনে হয় না সত্যিকার অর্থে যেটাকে আইনের শাসন বলে, যেটাকে ন্যায্য ন্যায় বিচার বলে, সেটা আমরা করতে পারবো। আমি আজকের আলোচনাটিকে তিনটি ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে শিক্ষা, একটা হচ্ছে সচেতনতা এবং আরেকটি হচ্ছে বিচার বা শাস্তি। শিক্ষার ব্যাপারটা আমরা যদি একটু দেখি, আমাদের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, যেটা উমামা একটু আগেই বলছিলেন যে কিছু কিছু চ্যাপ্টার আছে যে চ্যাপ্টারগুলো আসলে পড়ানোই হয় না। তো আমাদের ছেলে মেয়েরা যখন বয়ঃসন্ধি পার হয়, দেখা যায় যে ওরা একেবারেই অন্ধকারের মধ্যে থাকে। মেয়েদের তো তবু শেয়ার করার জন্য মা আছে, আমাদের মেনস্ট্রুয়েশন সাইকেল, তারপরে আমাদের যে পরিবর্তনগুলো, এগুলো কিছুটা হলে আমরা মায়ের সঙ্গে একটু শেয়ার করি, বড় বোন থাকে তার সঙ্গে একটু শেয়ার করতে পারি, তারাও আমাদেরকে কিছুটা গাইড করেন। কিন্তু ছেলেদের যে বয়ঃসন্ধি কালটা, সেই সময় তারা না পারে বাবার সঙ্গে শেয়ার করতে, না পারে তারা বড় ভাইয়ের সঙ্গে শেয়ার করতে, তাদের যেটুকু কিছুটা আলোচনা হয়তো বন্ধু বান্ধবের সঙ্গে হয়। আর এখন সেখানে ভয়াবহভাবে যেটা যুক্ত হয়েছে সেটা হচ্ছে মোবাইল টেলিফোন। মোবাইলে তারা কি দেখে, কি না দেখে, কি কোনটা সার্চ করে, কোনটা তারা কোন সাইটগুলোতে তারা যায়, এটা কিন্তু বেশিরভাগ সময় পরিবার খেয়াল রাখে না। সো তারা প্রপার সেক্সুয়াল এডুকেশন বলতে যেটা বোঝায়, সুষ্ঠু শিক্ষা যৌন যৌন বিষয়টাতে, সেটার ব্যাপারে আমাদের সমাজে সিরিয়াস ট্যাবু আছে। দুজন বন্ধু মিলে মোবাইলে যখন একটা অড PG-18 দেখে, তখন কিন্তু আমরা দেখেও না দেখার ভান করি বা বুঝেও না বোঝার ভান করি, ওটা ঠিক আছে। কিন্তু একটা প্রপার এডুকেশন, সেই ব্যাপারে আমাদের বিরাট ট্যাবু এবং সেই ব্যাপারে আমরা আসলে প্রস্তুতি না। তো একটা পাঠ্যপুস্তক প্রণয়নের আগে আমাদের সামাজিক প্রস্তুতিরও তো একটা ব্যাপার আছে। আমি এখানে আশা করব যে মিডিয়া কিন্তু ভীষণ রকম আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তো আমি মিডিয়ার কাছে আমি আবেদন রাখবো যে আপনারা যেভাবে স্যানিটারি ন্যাপকিন বা উইমেন হেলথ ইস্যুগুলোতে অনেক জায়গায় ট্যাবু ভেঙেছেন, ঠিক একইভাবে আমাদের সেক্স প্রপার এডুকেশনের ব্যাপারে আমাদের সমাজে যে ট্যাবু আছে সেটা ভাঙতে আপনারা কিছুটা হলেও ভূমিকা পালন করবেন। আমাদের পরিবারগুলোতে, আমাদের বিশেষ করে সাবকন্টিনেন্টের পরিবারগুলোতে আমাদের দেখা যায় যে বয়ঃসন্ধিকালে ছেলেমেয়েদের ফার্স্ট হ্যারাসমেন্টের এক্সপিরিয়েন্স হয় ফ্যামিলি মেম্বারসদের কাছ থেকে। এবং বাংলাদেশে কেউ স্বীকার করুক আর না করুক, মোর দ্যান মেজরিটি, মানে আমি বলবো যে 51% অনেক বেশি শিশু কন্যারা ঘরের ভেতরেই সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার শৈশবে হয়ে যান। এটা যখন তারা প্রথমে মাকে শেয়ার করতে যান, মা বলেন আচ্ছা বাদ দাও, এটা কাউকে বলার দরকার নাই, যা হয়েছে হয়েছে। Am I right or wrong? Isn't it? তাই তো হয় না? সো এই যে মুখে হাত চেপে দেওয়া শুরু হলো জীবনের শুরু থেকে, তারপর থেকে মেয়েরা ওই মুখে হাত চাপা দিয়েই চলে। একটা কথা বলি, আমাদের সমাজে বলা হয় ছেলেরা হলো বংশের বাতি, তাই না? কিন্তু মজা হলো পরিবারের সম্মান কিন্তু মেয়ের কাঁধে থাকে। মেয়ের পান থেকে চুল খসলে সেটা নিজের দোষেই খসুক আর সেটা অন্য কেউ জোর করে নিয়ে যাক, সেটার সঙ্গে কেন জানি পরিবারের সম্মান ওতপ্রোতভাবে জড়িয়ে যায়। সো একটা মেয়ে ছোটবেলা থেকে শিখে যায় যে তাকে বলা যাবে না, যা হয়েছে অন্ধকারে সেটা অন্ধকারেই রেখে দিতে হবে। সো এই কারণে ধর্ষণের যতগুলো সংখ্যা পরিসংখ্যান আমরা দেখি, সেটা হচ্ছে একেবারে টিপ অফ দ্য আইসবার্গ। এর নিচে অনেক 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 না বলা কথা, অনেক ঘটনা, যে ঘটনাগুলো কোনো দিনও আলোর মুখ দেখে না। সো পরিবারকেও সচেতন হতে হবে, গুড টাচ ব্যাড টাচ যেমন শেখাতে হবে, একই সঙ্গে এটাও পরিবারের মানুষের মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে যে আর 10টা ক্রিমিনাল অফেন্সের মতোই সেক্সুয়াল হ্যারাসমেন্ট বা অ্যাবিউজও কিন্তু একটা অপরাধ, একটা ফৌজদারি অপরাধ। এবং অপরাধের জন্য দায়ী অপরাধী, যার উপর অপরাধটা হয়েছে সেই ভিকটিম নয়।
সো এই যে এই শিক্ষাটা একটা পরিবারের ভেতরে ছেলে এবং মেয়ে দুজনকেই এই শিক্ষাটা দিতে হবে এবং এই সচেতনতাটা পরিবারের ভেতর থেকেই তৈরি হতে হবে। দ্বিতীয়টা যেটা আমি বলছিলাম সচেতনতার কথা, সেটা আমার পূর্ববর্তী বক্তাও একজন বলেছেন যে ধর্ষকরা আইদার সাইকোপ্যাথ অর তারা আরেকটা কি স্যাডিস্ট। সো তাদের মনস্তাত্ত্বিক ব্যাপারও আছে। আবার আরেকটা বিষয় আপনারা লক্ষ্য করবেন যে ধর্ষণের সঙ্গে ক্ষমতা ওতপ্রোতভাবে যুক্ত। আইদার ধর্ষক অর্থনৈতিকভাবে শক্তিশালী, অথবা সামাজিকভাবে শক্তিশালী, অথবা রাজনৈতিকভাবে শক্তিশালী, অথবা সে নিজেকে তার লৈঙ্গিক পরিচয়ের কারণেই শক্তিশালী মনে করে। কারণ কে না জানে যে এই সমাজে একটা মেয়ের দিকে যত দ্রুত এবং সহজে এবং বিনা কারণে আঙ্গুল তোলা যায়, একটা ছেলের দিকে আঙ্গুল তত সহজে ওঠে না। তুমি কেন, তোমাকেই কেন, তোমার উপরেই কেন, তাই না? বাবা মাকে বলতে গিয়ে বহুবার এই প্রশ্নের মুখোমুখি অনেককে হতে হয় নাই, কিংবা ইভেন ম্যারিটাল লাইফে গিয়ে হাজব্যান্ড বলে নাই তোমার দিকেই কেন মানুষ তাকায়, তোমারই সমস্যা, তুমি ওইভাবে চলো, তুমি ওইভাবে কথা বলো, তুমি ওইভাবে সাজো, তুমি ওইভাবে ড্রেস আপ করো। This has nothing to do with your dress up or your সাজগোজ or anything. এটা ওই মানুষটা যিনি এই অপরাধটি করছেন, আরেকজন খুনি, আরেকজন প্রতারক, আরেকজন ফৌজদারি অপরাধকারীর মতোই তার সমস্যা, এটা ভিকটিমের সমস্যা না। সো এই সচেতনতাটা আমার মনে হয় পরিবার থেকে শুরু হয়ে সমাজে এবং রাষ্ট্রে সর্বত্র তৈরি হওয়া দরকার। আমার ভাই এখানে উপস্থিত ছিলেন, উনি চলে গেছেন। হ্যাঁ, আমি জানি না ওনার অবর্তমানে ওনার কথাটা অ্যাড্রেস করা কতটা সঙ্গত হবে, কিন্তু আমার একটু জবাব দিতে হবে। উনি বলেছিলেন, প্রশ্ন তুলেছিলেন বারবার, ওয়াই মাদ্রাসা, কেন মাদ্রাসাকে আইসোলেট করা হয়? মাদ্রাসাকে আইসোলেট করা হয় কয়েকটা কারণে। এক নম্বর কারণ হচ্ছে মাদ্রাসার ইউএসপি কি, মানে কেন মাদ্রাসা অন্য স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে আলাদা? বিকজ আমরা ধরে নেই এখানে নৈতিকতা, এখানে ধর্মের অনুশাসন এবং এখানে একটা পূর্ণাঙ্গ সহি মুসলমান হিসেবে গড়ে তুলবার জন্য যা যা শিক্ষা দরকার সেটি দেয়া হবে। দুই হচ্ছে সমাজের সবচেয়ে প্রান্তিক মানুষের সন্তানরা বেশিরভাগ সময়